স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি আলী আসলাম। আমি আছি আতিফ আঞ্জুমান। ভারতের নির্বাচনের বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর গোবিন্দ চক্রবর্তী। জনাব গোবিন্দ চক্রবর্তী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আমরা দেখতে পাচ্ছি যে কোনো দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তাদেরকে অবশ্যই জোট গঠন করতে হবে। সেক্ষেত্রে নরেন্দ্র মোদী অনেকটাই এগিয়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে। আপনার কাছে কি মনে হয়, ইন্ডিয়া জোটের সম্ভাবনা কতটুকু রয়েছে? দেখুন, ভারতের রাজনীতিতে কোয়ালিশন পলিটিক্স নতুন কোনো ব্যাপার নয়। স্বাধীনতা উত্তরকাল থেকে কম বেশি মধ্য সময়টা তারা কোয়ালিশন পলিটিক্স এর মধ্যেই ছিল। তো গতকালকের যে ফলাফল ভারতের নির্বাচন থেকে এসছে, এতে করে মোদির যে গত 10 বছরের যে একচ্ছত্র যে আধিপত্য, রাজনৈতিক আধিপত্য, সে আধিপত্যে কিছুটা তো টানাপোড়েন তৈরি হবেই। কারণ কোয়ালিশন পলিটিক্সে যেটা হয় সেখানে হচ্ছে আপনার কোয়ালিশন পলিটিক্সটা পুরোটাই হচ্ছে ট্রানজেকশনাল। আমরা বিহারের নীতিশ কুমারের কথা আপনার রিপোর্টে এসছে, নীতিশ বাবু সবসময় দল পরিবর্তন করেন, জোট পরিবর্তন করেন। সো আমার মনে হয় যে এনডিএ তে থাকা যে দুটো দল, তেলেগু দেশম এবং আপনার আরজেডি, তো এরা এই দুইজন আপনার খুবই ডিপেন্ডেবল অ্যাক্টর হবেন আর কি বিজেপির জন্য। বাট পাশাপাশি তাদের উভয়ের, বিশেষ করে আপনার নীতিশ কুমারের যে দল পাল্টানোর এবং জোট পাল্টানোর যে সংস্কৃতি রয়েছে অতীতে, সেটার উপরে হয়তো আমি জানি না এখন বিজেপি সেটা কিভাবে দেখবে। তো আমার মনে হয় যে নির্বাচনটা যেভাবে হয়েছে তাতে করে আমার মনে হয় যে ভারতের রাজনীতি আবার কোয়ালিশন পলিটিক্স এর দিকেই ঝুঁকবে, এবং এটা খুব ভালোভাবেই ঝুঁকবে। আগামী 5 বছর আপনার এই কোয়ালিশনের টানাপোড়েনের মধ্য দিয়ে ভারতের রাজনীতি অতিবাহিত হবে। টানাপোড়েনের কথা বলছিলেন, আরেকটি বিষয় একটু জানতে চাই। মোদী সরকার যদি গঠনও করে, সেক্ষেত্রে তো সংসদে একটি শক্তিশালী বিরোধী দল থাকবে। কি ধরনের চ্যালেঞ্জের মুখে এই সরকার পড়তে পারে বলে আপনার মনে হয়? উনি ম্যানিফেস্টোতে যে বিষয়গুলো দিয়ে রেখেছেন সেগুলো তো আসলে একচ্ছত্রভাবে ক্ষমতা এলে, মানে 272টি সিট যদি বিজেপি পেত, তাহলে তার মতো করে করতে পারতো। আমি এগেইন বললাম যে মোদী গত 10 বছরে যে পলিটিক্সটা করবার চেষ্টা করেছেন ভারতে, সেটা টু সাম এক্সটেন্ট আপনি নেগেটিভলি দেখেন কিংবা পজিটিভলি দেখেন, এটা ট্রান্সফরমেশনাল পলিটিক্স, ভারতকে একটা অন্য পর্যায়ে নিয়ে যাওয়ার রাজনীতি। কিন্তু যখন আপনি কোয়ালিশনে ঢুকে যাবেন, তখন কিন্তু কোয়ালিশন পলিটিক্সে আপনার ট্রানজেকশনের ব্যাপারটা আসে, রাজনৈতিক লভ্যাংশের ব্যাপারটা আসে আপনার জোট সঙ্গীদের সঙ্গে। এখন এই যখন আপনি লভ্যাংশের জায়গা খুঁজবেন জোটের মধ্যে থেকে, তখন দেখা যাবে অনেক ট্রান্সফরমেশনাল এজেন্ডা কিন্তু আপনার পক্ষে নেওয়াটা কঠিন হবে। আমি সেই অর্থে বলছি একটা টানাপোড়েন তৈরি হবে, এবং এটা ভারতের জন্য মঙ্গলজনকও হতে পারে, আবার ভারতের জন্য ক্ষতিকরও হতে পারে। বাট আমি মনে করি আবার অন্য দিক থেকেও যদি আপনি দেখেন, ভারতের রাজনীতিতে জাতীয় স্বার্থ ইস্যুর ক্ষেত্রে, বিশেষ করে জাতীয় স্বার্থ এবং নিরাপত্তা ইস্যুতে কিন্তু সকল রাজনৈতিক দলের একটা যুথবদ্ধতা রয়েছে। সেক্ষেত্রে আপনার একচ্ছত্র কোনো দল গেল কিংবা কোয়ালিশন গেল, ভারত ওই জায়গাটা থেকে সম্ভবত কখনোই ফিরে আসবে না। সেটা হচ্ছে যে জাতীয় স্বার্থ এবং তাদের যে নিরাপত্তা এবং অখণ্ডতা, সেই জায়গায় তারা সম্ভবত স্থির থাকবে। জি, আরেকটি বিষয় একটু জানতে চাই। নির্বাচনের আগে কিন্তু বিজেপি বলেছিল যে তারা 400 আসনে জিতে আসবে, যদিও সেটি হয়নি, এবং অনেক আসনে যেখানে তারা সবসময় জিতে এসছে সেখানেও তারা জিততে পারেনি। সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয়, এই যে তাদের জনপ্রিয়তা একটা ধস নেমেছে বলা যায়, এটির কি কারণ? এটা এটা শুনে না, যে কোনো রাজনৈতিক দলই মাঠ গরম করার জন্য বিভিন্ন রকমের পলিটিক্যাল ন্যারেটিভ, পলিটিক্যাল র্যাটরিক, যেটাকে আমরা পলিটিক্যাল স্পিনিং বলি, বল করার সময় ক্রিকেট বল স্পিন করে না, তো এইটা খুবই আপনার কার্যক্ষেত্রে সকল রাজনৈতিক দলই করে। বিজেপি ইলেকশনের আগে যেটা বলেছে যে এবার আমরা 400 পার করব, কিন্তু করতে পারেনি, সে নিঃসন্দেহে অনেকগুলো কারণ আছে। যেমন ভারতে ধরুন আপনার অবকাঠামোগত উন্নয়ন অনেক বেশি হয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে উন্নয়নের যে সুফল, যেটা দ্বারা দ্বারে পৌঁছানোর কথা, প্রপার ডিস্ট্রিবিউশন আর অ্যাটলিস্ট ইকুইটেবল ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশন কিন্তু আমার মনে হয় না ভারতের ক্ষেত্রে হয়েছে। কিছুদিন আগে কৃষকদের যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের ইস্যুটা কিন্তু বিজেপির ম্যানিফেস্টোতে আসেনি। নির্বাচনে যখন ভোট আপনার কম পড়া শুরু হলো, তখন হঠাৎ করে বিজেপি নেতৃত্বের যে ধীরে ধীরে ধর্মের দিকে ঝুঁকে যাওয়াটা, সবাই একটা হিন্দু জাতীয়তাবাদী দল হিসেবে বিজেপির পরিচিতি আছে, কিন্তু মোদী সাহেব যখন নিজেকে ঈশ্বরের সঙ্গে ঈশ্বরের প্রেরিত দূত হিসেবে তুলনা করেন, তখন সেটা কিন্তু আপনার অনেকটাই কেমন যেন দেখায়। তো এই বিষয়গুলো কিন্তু কোনো না কোনো ভাবে আপনার ভোটারদের যে মনোদৃষ্টি, সেই মনোদৃষ্টিতে আঘাত এনেছে, তো তারা চিন্তা করেছে। আরেকটি বড় দিক যেটি আমার মনে হয় যে ইন্ডিয়া অ্যালায়েন্স যেটি এটি করবার চেষ্টা করেছে, সেটি হচ্ছে যে ইন্ডিয়া অ্যালায়েন্সের অনেক শরিকই কিন্তু নির্বাচনী প্রচারণাকারে বলেছে যদি এবার আপনারা সম্পূর্ণরূপে বিজেপিকে ক্ষমতা দেন, তাহলে সেক্ষেত্রে হয়তো সংবিধানের উপরেও পরিবর্তন আসবে। তো এই বিষয়গুলো জনগণ আসলে মাথায় রেখেছে। ধন্যবাদ ডক্টর গোবিন্দ চক্রবর্তী আপনাকে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশ রক্ষায় সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরিবেশ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে খাদ্য উৎপাদনে রাসায়নিক ব্যবহারের ক্ষেত্রেও সতর্কতায় জোর দিয়েছেন তিনি। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তন সহ পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে প্রতি বছরের 5ই জুন সারা বিশ্বে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। এ সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপকে স্বীকৃতি জানানোর মাধ্যমে ভবিষ্যৎ কর্মসূচিকে দেয়া হয় উৎসাহ। যেহেতু জলবায়ু পরিবর্তন, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2024 এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবেশ নিয়ে কাজের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন, জাতীয় পরিবেশ পদক এবং বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার তুলে দেন সরকার প্রধান। সামাজিক বনায়ন কর্মসূচির উপকারীদের হাতে তুলে দেন লভ্যাংশের চেকও। পরিবেশ রক্ষায় সব পর্যায়েই সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যখনই আমরা রাস্তাঘাট তৈরি করি বা কোনো রকম স্থাপনা করি, সেখানে একটা সুনির্দিষ্ট নির্দেশ থাকে যে কত পরিমাণ বৃক্ষ রোপণ করতে হবে, সেই নির্দেশনা আমরা দিয়ে থাকি। যে কোনো পরিকল্পনা আমরা যখন নেই, উন্নয়ন পরিকল্পনা, সেই পরিকল্পনায় অবশ্যই আমাদের পরিবেশ রক্ষার বিষয়টা, এবং যদি কোথাও আমাদের জায়গার জন্য গাছ কাটতে হয়, তো যত গাছ কাটবে তার থেকে 3 গুণ বেশি গাছ তারা লাগাবে, এই শর্তটা কিন্তু আমরা জুড়ে দিই। নিরাপদ খাদ্য উৎপাদন ও সরবরাহে সজাগ থাকার তাগিদ দেন সরকার প্রধান। আমরা চাই যে এই বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয় থেকে আমাদের দেশকে রক্ষা করতে, দেশের মানুষকে রক্ষা করতে, এবং সেই সাথে সাথে আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে, খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে, বৃক্ষায়নের মাধ্যমে যেটাও আমাদের অর্থকরী ফসল হিসেবে আমাদের থাকবে। তবে এখানে এটা খেয়াল রাখতে হবে যে অতিমাত্রায় রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার না করে প্রাকৃতিকভাবে এগুলি মোকাবেলা কীভাবে করা যায়, সেটা আমাদের দেখতে হবে। প্লাস্টিক ও পলিথিনের বিকল্প হিসেবে পাটপণ্য উৎপাদনে মনোযোগী হওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। আজকে আমরা এই পরে একটি পলাশ ও একটি বেলগাছ রোপণ করে পরিবেশ ও বৃক্ষমেলা উদ্বোধন এবং ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। পাট আমাদের সোনালী আঁশ, পাট থেকে পরিবেশ বান্ধব অনেক কিছু আমরা তৈরি করতে পারি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপজেলা নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপে বেলা 12টা পর্যন্ত 4 ঘন্টায় ভোট পড়েছে 17.31%। এদিকে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কথা জানিয়েছেন ইসি সচিব শফিউল আজিম। এ সময় তিনি আরও বলেন, বিভিন্ন ঘটনায় 3 জনকে জরিমানা করা হয়েছে। এছাড়া শান্তিপূর্ণভাবে এই ভোট গ্রহণ চলছে বলে জানান ইসি সচিব। বলেন, বেলা 12টা পর্যন্ত 5144টি কেন্দ্রের মধ্যে 3423টি কেন্দ্রের ভোট গণনা করা হয়েছে। এ সময় পর্যন্ত কোনো কেন্দ্রে ভোট বন্ধ করতে হয়নি। আমাদের কাছে যে তথ্য আছে, আমাদের সকাল থেকেই শান্তিপূর্ণভাবে এবং খুবই সুষ্ঠুভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই নির্বাচনে মানুষ অংশগ্রহণ করেছে। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী আজকে 12টা পর্যন্ত আপনার ভোট প্রদানের হার হলো আপনার 17.31। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ও শেষ ধাপে 7টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে শুরু হয় ভোট, বিকেল 4টা পর্যন্ত একটানা চলবে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। উপজেলা নির্বাচনের শেষ ধাপে ভোট গ্রহণ শুরু হয় সকাল 8টা থেকে। বুধবার দিনের শুরুর দিকে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। এই ধাপে 6টি উপজেলায় ইভিএমে ভোট, আর বাকিগুলোতে ব্যালট পেপারে। নির্বিঘ্নে ভোট দেওয়ার কথা জানান ভোটাররা। সবাই সুন্দরভাবে ভোট দিতে এসেছে এবং আমরাও সুন্দরভাবে ভোট দিতে পেরেছি। দেশের একটা কাজকর্ম করব, এই লোকটার আমি ভোট দিচ্ছি। ভালো লোক, সব লোক পাই, 20 বছরে একটা ভোট দিচ্ছি। ষষ্ঠ উপজেলা পরিষদের শেষ ধাপের নির্বাচনে ভোটের লড়াইয়ে মোট 721 জন। সুষ্ঠু ভোট হলে জয়ের আশা প্রকাশ করেন প্রার্থীরা। আলহামদুলিল্লাহ, এখানে পরিবেশ ভালো, আল্লাহর রহমতে আপনাদের সকলের সহযোগিতা এবং এলাকাবাসীর সহযোগিতা আছে। আমরা ইনশাআল্লাহ নির্বাচনে কামিয়াব করব। আগের 3 ধাপের মতো এবারও অবাধ সুষ্ঠু ভোট নিশ্চিতে ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন। স্ট্রাইকিং ফোর্সও আছে, তারপরে যে এখানে যথেষ্ট আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো। এখানে আশা করি এটা শেষ পর্যন্ত আমরা ভালো রাখতে পারবো ইনশাআল্লাহ।
যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তায় র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা। এই নির্বাচনটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি এবং সব জায়গায় আমাদের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া আছে। আমরা কোনো মতেই কোনো শৈথিল্য প্রদর্শনের কোনো সুযোগ নেই। সেই সাথে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চতুর্থ ও শেষ ধাপের উপজেলা নির্বাচনের সবশেষ তথ্য জানাতে বার্তাকক্ষ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। আতিফা আঞ্জুমান এবং আলিয়া সাহেব, আপনাদের দুজনকে ধন্যবাদ। দেখুন, একেবারে শেষ ধাপের নির্বাচন চলছে, নির্বাচনের আর 2 ঘন্টা আছে, 6 ঘন্টা শেষ হয়ে গেল। কি হলো এই 6 ঘন্টায়? আমরা একটু মাঠের খবর জানবো। চট্টগ্রাম এবং কুমিল্লা থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। শুরুতে এই মুহূর্তে আহসান রিটন রয়েছেন। আহসান রিটন, আপনি যে কেন্দ্রে আছেন, আমরা তো আশপাশে তেমন ভোটারকে দেখতে পাচ্ছি না, একটু জানাবেন অন্যান্য কেন্দ্রগুলোর আসলে কি খবর এখন পর্যন্ত নেওয়া হলো। আর চট্টগ্রামে গত 2-3 ধাপের নির্বাচনে মোটামুটি প্রত্যেকটি উপজেলাতেই কোনো না কিছু কিছু কেন্দ্রে সমস্যা ছিল, অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল। এবার আসলে তেমন কিছু ঘটেছে কিনা? না, আজকে আসলে আমরা চট্টগ্রামের বাঁশখালী এবং লোহাগাড়া 2টি উপজেলায় নির্বাচন হচ্ছে। আমরা এখনো পর্যন্ত আসলে ঠিক সেই অর্থে কোনো রকমের সহিংসতা কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। আমরা 2-1টি গুজব শুনছি। আমরা সেখানে গিয়ে দেখছি যে আসলে ছোটখাটো কিছু ত্রুটি বিচ্যুতি ঘটেছে, সেগুলো আইন শৃঙ্খলা বাহিনী এবং সেখানে যারা দায়িত্বরত আছেন তারা সেটি মিটমাট করেছেন। আমরা এই মুহূর্তে আছি আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসা, এটি একটি কেন্দ্র। এখানে 2804টি ভোট রয়েছে এবং আমরা 2টা পর্যন্ত এখানে প্রিজাইডিং অফিসার যিনি রয়েছেন তার ভাষ্য অনুযায়ী এখানে ভোট গ্রহণ শেষ হয়েছে 717 ভোট। এবং এর কিছুক্ষণ আগে আমরা ছিলাম সাতগড় সরকারি প্রাইমারি স্কুল, সেখানে 4227 ভোট রয়েছে, কিন্তু একটা পর্যন্ত সেখানে ভোট গ্রহণ হয়েছে 1374 ভোট। অর্থাৎ প্রতিটি কেন্দ্রেই আমরা আসলে যাচ্ছি এবং এরকম একটি নির্লিপ্ত ভঙ্গি সবখানে দেখছি। আমরা সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি, সেখানে আমরা দেখেছি আসলে অলস ভঙ্গিতে যারা এখানে যারা এজেন্ট রয়েছেন তারা আছেন এবং খুব কালে ভোটে আসলে 2-1জন ভোটারকে দেখা যাচ্ছে বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে কেউ কেউ ভোট দিয়ে যাচ্ছেন এবং যারা ভোট দিচ্ছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছে যে না, কোনো রকমের সমস্যা ছাড়াই তারা তাদের যে ভোটাধিকার প্রয়োগ সেটি শেষ করছেন। এটি নিয়ে আমরা আইনশৃঙ্খলা বাহিনী এবং এখানে যারা স্ট্রাইকিং ফোর্সের কাজ করছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন সেটি হচ্ছে সকাল থেকে একেবারে নিরবচ্ছিন্নভাবে যাতে ভোট হয়, অর্থাৎ কোনো রকমের প্রীতিকর ঘটনা যাতে কেউ ঘটাতে না পারে সেই বিষয়টিকে মাথায় রেখে তারা বেশ সতর্ক অবস্থানে আছে এবং সেই কারণেই এখনো পর্যন্ত আসলে 2 উপজেলার কোথাও খুব বড় রকমের ঘটনা তারা ঘটতে দেননি। আমরা ছোটখাটো একটি ঘটনা শুনেছিলাম যে কোনো কোনো কেন্দ্রে কোনো কোনো প্রার্থীর পক্ষ থেকে বলা হচ্ছিল যে তাদের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু আমরা ঘটনাস্থলে গিয়ে যেটি দেখেছি, পুলিশের সাথে কথা বলে যেটি জেনেছি সেটি হচ্ছে আসলে সেই সমস্ত বুথে এজেন্ট তারা নিজের থেকে আসলে উপস্থিত হয়নি, ফলে সেখান থেকে তাদেরকে বের করে দেওয়ার কোনো রকমের সুযোগ দেখছেন না পুলিশ। আমরা একটু বলতে চাই যে 2 উপজেলায় আজকে চট্টগ্রামের বাঁশখালী এবং লোহাগাড়ায় যে ভোটটা হচ্ছে সেখানে মোট 186টি কেন্দ্রে 1437টি কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে এবং এখানে 6,34,094 জন ভোটার তাদের যে ভোটাধিকার প্রয়োগ করে সেটি চলছে। তো এখন ভোট বাকি আছে 2 থেকে 3 ঘন্টা। তো আমরা দেখছি যে মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশেই ভোট গ্রহণ চলছে। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চললেও কাঙ্ক্ষিত যে ভোটার, অর্থাৎ যাদের জন্য এত আয়োজন, তাদের উপস্থিতি গড়ে ভোটার উপস্থিতি কম। 12টা পর্যন্ত নির্বাচন কমিশন যে হিসাব দিয়েছে সেখানে 17.31% এসছে। আপনি থাকুন আমাদের সাথে, আমরা একটু কুমিল্লায় যাব। সহকর্মী তানভীর খন্দকার আছে। তানভীর খন্দকার, হোমনাতে কি ঘটেছে? কয়েকজন বহিরাগত যে খবরটি জানাবেন সেটা, আর ওই একই প্রশ্ন, হোমনায় ভোটার উপস্থিতি কেমন? আমরা হোমনার যে ঘটনাটি জেনেছি সেটি হচ্ছে যে সকালবেলা থেকেই হোমনার সীতারামপুর যে কেন্দ্র সেখানে বহিরাগতরা আসলে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছিল, যে কারণে কিন্তু প্রার্থী এবং ভোটাররা কিন্তু অভিযোগ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে। তারপর সেখান থেকে 2 জনকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদেরকে 3 দিন করে জেল দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদুল আলম আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা মুরাদনগর উপজেলা থেকে এসে হোমনা উপজেলাতে ভোট কেন্দ্রের প্রভাব বিস্তার করার চেষ্টা করছিল। তাদের গলার মধ্যে একজন প্রার্থীর সিল মার্কা সম্বলিত তাদের যে আইডি কার্ড সেটি ঝুলছিল। তো তাদেরকে 3 দিন করে জেল দেওয়া হয়েছে। আর আমি আসলে এখন এই মুহূর্তে আছি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়। নাঙ্গলকোটেও কিন্তু আজকে উপজেলা নির্বাচন হচ্ছে। আমরা সকালবেলা নাঙ্গল থেকে এই পর্যন্ত নাঙ্গলকোটের অন্তত 4টি কেন্দ্র ঘুরে দেখেছি, যেই কেন্দ্রগুলোতেই আমরা দেখেছি যে ভোটারদের উপস্থিতি কিন্তু গত
গত 3 ধাপের চেয়ে বেশি। তবে এখন এই মুহূর্তে আমি যে কেন্দ্রটিতে আছি সেটি হচ্ছে বাইয়ারা জয়নাল আবেদিন উচ্চ বিদ্যালয়। এই উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রেও কিন্তু আমরা শুনেছি যে সকালবেলা ভোটারদের উপস্থিতি বেশ ভালো ছিল, কিন্তু দুপুরবেলা যেহেতু এখন খাবারের সময়, যে কারণে ভোটারদের উপস্থিতি কিন্তু কম। 2-1 করে এসে আসলে ভোট কেন্দ্রে ভোটাররা ভোট দিতে আসছেন। আর এই চট্টগ্রাম এবং কুমিল্লা থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন সেখানের খবর। তবে 2-1টি কেন্দ্রে কিন্তু গত 3 ধাপের চেয়ে এবার আসলে নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ছে, তেমনটা বলছেন আমাদেরকে। আতিফা, তো মোটামুটি এই ছিল এখনকার পর্যন্ত এই ভোটের মাঠে সর্বশেষ খবর। জি বাশার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চতুর্থ ও শেষ ধাপের উপজেলা নির্বাচনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার। মঙ্গলবার কমলেও রাত থেকে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জে ফের বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মাঝে 8 উপজেলা নিম্নাঞ্চল তলিয়ে যেতে শুরু করেছে। বেশ কিছু গ্রামীণ সড়ক তলিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন কয়েকটি জায়গা। বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে সিলেটের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হলেও এখনও পানিবন্দী 13টি ওয়ার্ডের প্রায় 42,000 মানুষ। এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঠেকাতে আগামী 29 জুন থেকে 11 আগস্ট পর্যন্ত সব ধরনের কোচিং বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি একথা জানান। মন্ত্রী আরও জানান, পরীক্ষা চলাকালে কোনো অঞ্চলে বন্যা হলে সেখানে পরে পরীক্ষা নেওয়া হবে। আগামী 30 জুন পরীক্ষা শুরু হয়ে 11 আগস্ট শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা শেষ হবে 21 আগস্ট। এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে 14,50,790 জন পরীক্ষার্থী। পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পূর্ণ সময়ে পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। সাধারণ শিক্ষা বোর্ড সমূহের যে তত্ত্বীয় পরীক্ষা 30 জুন থেকে শুরু হয়ে সেটি 11 আগস্ট 2024 শেষ হবে। আসন্ন এইচএসসি সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব মুক্ত এবং নকল মুক্ত পরিবেশে সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে 29 জুন 2024 হতে 11 আগস্ট 2024 তারিখ পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের জন্য সময় বাড়ানো হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত হাই কমিশনার হাজনা মোহাম্মদ হাশিম। তবে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, আটকা পড়াদের পাঠাতে চেষ্টা অব্যাহত থাকবে। বুধবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বৈঠক শেষে এসব কথা জানান তারা। সরকারি হিসেব মতে সব প্রক্রিয়া সম্পন্ন করেও শেষ সময় মালয়েশিয়া যেতে পারেনি প্রায় 17,000 কর্মী। এই কর্মীদের তালিকা করতে গণবিজ্ঞপ্তি দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এই পরিস্থিতিতে বুধবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার হাজনা মোহাম্মদ হাশিম ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মালয়েশিয়ার হাইকমিশনার জানান, আপাতত শ্রমবাজার খোলার কোনো সম্ভাবনা নেই। শেষ সময়ে ই ভিসা হওয়ার কারণে কর্মী যেতে পারেনি। বাইরের এমন দাবি বিষয়ে প্রশ্ন করা হলে বিষয়টি অসত্য বলে জানান হাইকমিশনার। বাংলাদেশের কর্মীদের এই ভোগান্তি সম্পর্কে কুয়ালালামপুর ওয়াকিবহাল। তবে 31 মে পর্যন্ত শেষ দিন নির্ধারিত থাকায় বর্তমানে সেটি পরিবর্তন করা সম্ভব নয়। তবে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, আটকে পড়া 17,000 কর্মীর জন্য আপিল করা হয়েছে। বিএমইটির ছাড়পত্র না পাওয়া কর্মীদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে নির্দেশনা না থাকলেও প্রতিমন্ত্রী দাবি করেন বিষয়টি বিবেচনা করা হবে। আমরা মালয়েশিয়ান গভর্নমেন্টকে থ্রু দি হাই কমিশন আমরা অ্যাপিল করেছি যে এই অন্ততপক্ষে এই 17,000 যাদের ভিসা পেয়েছে তাদেরকে তাদের দেশে এন্ট্রি এবং কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য, সেটা আমরা রিকোয়েস্ট করেছি। কর্মী ভিসার শেষ ধাপ বিএমইটির ছাড়পত্র পাওয়ার আগেই মালয়েশিয়ার অভিবাসন প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন বহু কর্মী। সরকারি হিসেবে এই সংখ্যা প্রায় 50,000। ক্ষতিপূরণ দিতে এই কর্মীদের বিষয়ে স্পষ্ট পরিকল্পনা নেই সরকারের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার বিকাশ ঈদ কেনাকাটার খবর। পবিত্র ঈদুল আজহার বাকি আর সপ্তাহ দুয়েক, তাই কোরবানির নানা আয়োজনের পাশাপাশি পোশাক কেনাকাটা নিয়েও ব্যস্ত হচ্ছেন ক্রেতারা। রাজধানীর বিভিন্ন শপিং মলে শুরু হয়েছে ঈদের কেনাকাটা। ঈদের কেনাকাটায় মোবাইল ব্যাংকিংয়ে থাকছে নানা অফার।
উৎসবপ্রিয় বাঙালির জীবনে নতুন মাত্রা আনে ঈদের পোশাক। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তাই নতুন পোশাকে শোরুম সাজিয়েছে দেশি ব্র্যান্ডগুলো। জনপ্রিয় ব্র্যান্ড ইয়েলোর শোরুমে মিলছে বাহারি ডিজাইনের পোশাক। নারী, পুরুষ এবং শিশুদের পোশাক কিনতে ক্রেতারা ভিড় করেছেন ইয়েলোর শোরুমে। যেহেতু সামনে ঈদ আছে, তো আমার বেবির জন্য ড্রেস কিনতে আসছি। ইয়েলোর যে কোনো শোরুমে বিকাশে কেনাকাটা করলে 10% ক্যাশব্যাক পাচ্ছেন ক্রেতারা। আমি ওয়েস্টার্ন আজকে অনেক কিছু কিনেছি এবং সবথেকে বেশি এক্সট্রা পাওনা হচ্ছে যে আমি ওদের বিকাশ থেকে 10% ক্যাশব্যাক পেয়েছি। অ্যাস্টোরিয়নের সব শোরুমেও পছন্দের পোশাক কিনতে ভিড় করেছেন নানা বয়সী ক্রেতা। পরিবারের সদস্যদের পোশাক কিনছেন তারা। সামনে ঈদ, আমি বাচ্চাদের জন্য ঈদের শপিং করতে আসছি। আমি শপিং করতে আসছি ঈদের জন্য। আমরা মাম্মার সাথে কেনাকাটা করতে আসছি। শিশুদের জন্য পোশাক কিনতে শোরুমে গেছেন অনেকে। আমি এখানে সবসময় কেনাকাটা করি, এখন কেনাকাটা করে বাচ্চাদের কেনাকাটা করে এখন 10% বিকাশে ডিসকাউন্ট পেয়েছি। ম্যাক্সিমাম কার্ডে হচ্ছে ডিসকাউন্ট চলছে, ম্যাক্সিমাম কার্ডে 10% ডিসকাউন্ট প্লাস বিকাশ পেমেন্টও আমাদের 10% ডিসকাউন্ট চলছে এখানে। ঈদের শেষ সপ্তাহে কেনাকাটা আরো জমে উঠবে বলে আশা করছেন বিক্রেতারা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার আসন্ন বাজেটের খবর। আজ বসছে দ্বাদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন। কাল বিকেলে উত্থাপিত হবে 2024-25 অর্থ বছরের বাজেট। পাশ হতে পারে 27 জন। এবার 7,96,900 কোটি টাকা ব্যয়ের বাজেট দিচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেট বক্তব্যের শিরোনাম সুধী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল 5টায় শুরু হবে অধিবেশন। এটি হবে চলতি সংসদের তৃতীয় অধিবেশন। এর আগে সংসদ ভবনে বসবে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক। এবারের অধিবেশন চলতে পারে জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। সংসদ সচিবালয় জানিয়েছে, ঈদে ছুটি থাকায় বাজেটের ওপর সাধারণ আলোচনার সময় বাড়াতে শনিবারও বসতে পারে অধিবেশন। কাল দেয়া হবে দেশের 53তম এবং আওয়ামী লীগ সরকারের 25তম বাজেট। এবার রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হচ্ছে 5,40,000 কোটি টাকা। বাকি 2,57,000 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য। রাজস্ব আয় বাড়াতে ভ্যাট ও করের ক্ষেত্রে অনেক পরিবর্তন আনা হচ্ছে। বাজেটের সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। হয়তো বিশেষ কারণে শনিবার সংসদ আমাদের চালাতে হতে পারে, কারণ সময় খুব কম, ঈদের বন্ধ থাকবে এবং এইটার মধ্যে থেকে আমরা জানেন যে আমাদের বিল পাস করতে হবে, অন্যান্য কার্যকরী করে চলবে। তো সেই হিসাবে সংসদ হয়তো আপনার প্রতিদিন বিকাল বা আসরের পরের থেকে এটা শুরু হবে। আসন্ন বাজেটে সবচেয়ে বেশি পরিবর্তন আসছে আমদানি শুল্ক কাঠামোয়। এসব প্রস্তাবের মধ্যে যেমন রাজস্ব আয় বাড়ানোর উপায় দেখাবেন অর্থমন্ত্রী, আবার দেশীয় শিল্প সুরক্ষায়ও কিছু প্রস্তাব থাকবে। বাতিল হবে এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা, সীমিত হবে লাগেজ সুবিধা। অনুমোদিত গাড়ি আমদানিতে কোনো শুল্ক কর দিতে হয় না সংসদ সদস্যদের। সাধারণত 5 বছরের জন্য একটি গাড়ি আমদানিতে এই সুবিধা পান এমপিরা। এ সুবিধা আর থাকছে না। এমপিদের গাড়ি আমদানিতে 25% শুল্ক ও 15% ভ্যাট আরোপের প্রস্তাব করবেন অর্থমন্ত্রী। এতে মোট কর ভার হবে 43%। বাজেট ঘোষণায় স্বাস্থ্য, কৃষি, শিল্প, দেশীয় উৎপাদন সহ নানা খাতে বেশ কিছু প্রস্তাব করবেন অর্থমন্ত্রী। কর্মকর্তারা জানান, দেশের কৃষকদের সুরক্ষা দিতে খোসা ছাড়ানো কাজু বাদাম আমদানিতে শুল্ক 15% আরোপ হচ্ছে। কিডনি রোগীর ডায়ালাইসিসে ব্যবহৃত ফিল্টার ও সার্কিটে শুল্ক কমে 1 ভাগ করা হবে। এছাড়া অ্যাম্বুলেন্সের প্যাসেঞ্জার কেবিনের দৈর্ঘ্য 9 ফুট নির্ধারণ করার প্রস্তাব করবেন অর্থমন্ত্রী। ফ্রিজের কম্প্রেসর আমদানিতে শুল্ক সুবিধা বাতিল হচ্ছে, তবে এসির কাঁচামাল আমদানিতে শুল্ক বাড়বে 5%। আর দেশে উৎপাদিত মোবাইলের কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধা থাকবে আরও 2 বছর। ল্যাপটপ আমদানিতে কর কমে 20.5% করা হচ্ছে। দেশীয় এভিয়েশন খাতের বিকাশে বিমানের ইঞ্জিন ও প্রোপেলার আমদানিতে ভ্যাট বাতিলের প্রস্তাব করবেন অর্থমন্ত্রী। বিদ্যুৎ কেন্দ্রের কাঁচামাল আমদানিতে শুল্ক হবে 5%। নানা ধরনের কর ভারে পড়ছে হাইটেক পার্ক ও অর্থনৈতিক অঞ্চলগুলো। 2 ক্ষেত্রে মূলধনী যন্ত্রাংশে শুল্ক বসছে 1 ভাগ। এছাড়া নির্মাণ সামগ্রী ও ব্যবহার্য পণ্য আমদানিতেও বসবে শুল্ক।
পরিবর্তন হচ্ছে ব্যাগেজ বিধিমালা। এতদিন শুল্ক ছাড়া 2টি মোবাইল আনা যেত, এখন শুল্ক দিয়ে একটি মাত্র মোবাইল আনা যাবে। নীতি পরিবর্তন হচ্ছে স্বর্ণের ক্ষেত্রেও। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার বাজেটের বিস্তারিত জানাতে বার্তাকক্ষ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হরি সাহা। আতিফা, বাজেটের কিছু তথ্য এরই মধ্যে আমাদের কাছে এসেছে, আমরা সেগুলো নিয়ে একটু দর্শকদের জানাতে চাই। তো দর্শক, আগামী যে বাজেট আগামীকাল প্রস্তাব করা হচ্ছে 2024-25 অর্থ বছরের, সেই বাজেটের আকার কেমন হচ্ছে সে বিষয়ে প্রথমেই আমি জানাতে চাই। আমরা প্রতিবারই দেখি যে বাজেটের আকার কিন্তু 12 থেকে 14-15% পর্যন্ত বাড়তেও দেখেছি, কিন্তু একটা সংকটকাল চলছে, বাজারে অনেক মূল্যস্ফীতি, যেটা নিয়ে সবচেয়ে মাথা ব্যথার কারণ সরকারের, এবং সেই কারণেই একটু সংকোচনমূলক বাজেটের দিকেই নজর দিয়েছে সরকার। এবার 4% মতো বাজেট বেড়ে বাজেটের আকার হচ্ছে 7,97,000 কোটি টাকা, যেটা চলতি অর্থ বছরে আছে কিন্তু 7,61,785 কোটি টাকা। আমরা যদি বাজেটের মূল বিষয়গুলো কি রয়েছে, এবার কোথায় কোথায় জোর দেওয়া হচ্ছে সেই বিষয়গুলোতে যদি আমরা যাই, প্রথমেই বাজেটের শিরোনামটা কি। বাজেটের শিরোনাম এবার করা হয়েছে সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার, এবং সেখানে ব্যয় ধরা হচ্ছে 7,97,000 কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 5,41,000 কোটি টাকা। এই 5,41,000 কোটি টাকার মধ্যে কিন্তু এনবিআরকে রাজস্ব আয়ের লক্ষ্য দেওয়া হচ্ছে 5 লাখ কোটি টাকা, এবং এনবিআর বহির্ভূত বিভিন্ন খাত থেকে কর রাজস্ব আসবে 41,000 কোটি টাকা। তো আয়ের চেয়ে যেহেতু ব্যয় বেশি, তো সেখানে ঘাটতি থাকছে 2,56,000 কোটি টাকা। এবং বাজেটের প্রধান চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে জনগণকে স্বস্তি দেওয়া। এই বাজেটে মূল্যস্ফীতি নামিয়ে আনার লক্ষ্য রয়েছে 6.5%। তো এর পরবর্তীতে আমরা দেখছি যে বাজেট ঘাটতির বিষয়টি কিভাবে মোকাবেলা করবে সরকার। বাজেট ঘাটতির মধ্যে 46.87% অর্থ, অর্থাৎ 2,56,000 কোটি টাকার মধ্যে কিন্তু 1,20,000 কোটি টাকাই সরকার ঋণ নেবে দেশের ব্যাংক খাত থেকে, এবং 7.81% অর্থাৎ 20,000 কোটি টাকা সঞ্চয়পত্র এবং অন্যান্য খাত থেকে সংগ্রহের লক্ষ্য রয়েছে, এবং বাকি 1,16,000 কোটি টাকা বৈদেশিক উৎস থেকে ঋণ নেওয়ার লক্ষ্য সরকার নির্ধারণ করেছে। বাজেটে কর কাঠামোতে কী ধরনের পরিবর্তন আসছে সেই বিষয়ে আমরা যে তথ্য পেয়েছি এখন পর্যন্ত, সেখানে দেখা যাচ্ছে যে ব্যক্তি শ্রেণীর করের যে সর্বোচ্চ হার সেটা বাড়ছে। এখন ব্যক্তি শ্রেণীর সর্বোচ্চ করের হার হচ্ছে 25% রয়েছে, সেটা আগামী যে প্রস্তাবিত বাজেট আসছে সেখানে 30% করার কথা রয়েছে। পুঁজিবাজারে গেইন ট্যাক্স আরোপ হচ্ছে, এবং সেটা হচ্ছে পুঁজিবাজারে লেনদেনে 50 লাখ টাকার বেশি যদি কেউ আয় করে থাকেন, সেই আয়ের ওপরে 15% গেইন ট্যাক্স আরোপ করার প্রস্তাব করা হবে। কালো টাকা সাদা করে এবারও সুযোগ থাকছে কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ। পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানের কিন্তু টার্নওভার কর বাড়ছে। আইটি সেবার কর অব্যাহতি নিয়ে বেশ আলোচনা হয়েছে বাজেট প্রস্তাবের আগেই, সেটা কিন্তু চলতি যে বাজেটে 27 ধরনের আইটি খাতের যে উপখাত রয়েছে সেগুলোকে চিহ্নিত করে কর অব্যাহতি দেয়া আছে। এইটা জুনের 30 তারিখে শেষ হয়ে যাচ্ছে। আইটি উদ্যোক্তারা কিন্তু বারবার দাবি জানাচ্ছিলেন এটা বাড়ানোর। তো সেই বিষয়টি আমলে নিয়ে এনবিআর কিন্তু আগামী অর্থ বছরে 19টি আইটির যে উপখাত সেটা চিহ্নিত করে আরও 3 বছর কর অব্যাহতি তারা বাড়াচ্ছে। আরও যে বিষয়গুলো থাকছে, বেসরকারি হাইটেক পার্ক এবং অর্থনৈতিক অঞ্চলগুলোতে এখন কিন্তু কর অব্যাহতি রয়েছে, সেগুলো বাতিল চাচ্ছে এনবিআর, এবং সেইটা আরোপের প্রস্তাব করা হতে পারে। যদিও সরকারি অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কে কিন্তু কর অব্যাহতি আগের মতোই বহাল থাকবে। ফুল এবং ফল আমদানিতে উৎস কর বেড়ে 10% হচ্ছে, যেটা এখন 5% রয়েছে। নিত্য পণ্য সরবরাহে উৎস কর অর্ধেক করা হচ্ছে, কারণ আমরা আগেই বলছিলাম যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য রাখছে সরকার, এবং নিত্য পণ্য সরবরাহে সেই উৎস কর কমিয়ে সেটাকে বাস্তবায়নে অনেকটা গতি আনতে চায়। মোবাইলে কথা বলা, ইন্টারনেটের যে বিল, সেখানে কিন্তু সম্পূরক শুল্ক বাড়ছে। পাশাপাশি সিমেও আমরা দেখতে পাচ্ছি যে 100 টাকা প্রতিটি সিমে কিন্তু কর বাড়ছে। পর্যটন এবং বিনোদন সেবায় ভ্যাট বাড়ছে। পর্যটন যেরকম অ্যামিউজমেন্ট পার্ক, থিম পার্ক, এগুলোতে ভ্যাট বাড়ছে। পাশাপাশি ট্যুর অপারেটরসদের যে ভ্যাট অব্যাহতি ছিল সেটা বাতিল করার প্রস্তাব করা হতে পারে।
তো এরপরে যে বিষয়গুলো আসছে, যেটা বলছিলাম যে ঋণ নিয়ে কিন্তু সরকার এই যে ঘাটতি বাজেট সমন্বয় করবে, সেই ঋণের ক্ষেত্রে কিন্তু সুদ পরিশোধে সরকারকে ব্যয় বাড়াতে হচ্ছে। চলতি অর্থ বছরে যেটা রয়েছে 94,376 কোটি টাকা, তা 38% বেড়ে 1,29,000 কোটি টাকা কিন্তু প্রস্তাব করা হতে পারে। এবং এই সুদের বড় একটি অংশ কিন্তু দেশীয় ঋণের সুদ। দেশীয় ঋণের সুদ বলতে সঞ্চয়পত্র এবং সরকার যে ব্যাংক খাত থেকে ঋণ নিয়েছে প্রায় 9 লাখ কোটি টাকার উপরে, সেই ঋণের সুদ পরিশোধেই কিন্তু ব্যয় হবে 1,09,000 কোটি টাকা। আর বাকি যে বিদেশি ঋণ রয়েছে 7 লাখ কোটি টাকার কিছু উপরে, সেই জায়গাতেও কিন্তু 15.50% অর্থাৎ 20,000 কোটি টাকা মোট ঋণ পরিশোধের যে সুদ রাখা হচ্ছে, অর্থ রাখা হচ্ছে, সেখান থেকে কিন্তু ব্যয় সংস্থান করতে হবে। তো দেখা যাচ্ছে যে এই আগামী বাজেটে সুদ পরিশোধে কিন্তু প্রায় 31% ব্যয় বাড়ছে সরকারের। তো এখন পর্যন্ত আমাদের হাতে আসা তথ্য এই ছিল। তো আতিফা, আমরা পরবর্তীতে আরও জানাবো বাজেট সম্পর্কে। হরিশ সাহা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাজেটের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হরিশ সাহা। এবার চলে যাচ্ছি পরের খবরে। ব্যাংক খাতে সুশাসন ফেরানো এখন বড় চ্যালেঞ্জ, তাই বাজেটে এ খাত সংস্কার নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা ঘোষণা করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে দুর্নীতি অনিয়ম কমানো গেলে ব্যাংক খাতে গ্রাহকের আস্থা ফেরানো সম্ভব। সম্প্রতি কিছু দুর্বল ব্যাংকের তালিকা তৈরি করে বাংলাদেশ ব্যাংক। এতে আতঙ্কিত হয়ে পড়ে আমানতকারীরা। আবার জোরপূর্বক ব্যাংক একীভূত করার উদ্যোগেও অস্থিরতা ছড়িয়ে পড়ে এ খাতে। দেশে এখনও ডলার ও টাকার সংকট চলমান থাকায় চলতি হিসেবেও ঘাটতি দেখা দিয়েছে। ব্যাংক খাতে আমানতের চেয়ে ঋণের প্রবৃদ্ধি এখনও বেশি। খেলাপি ও বেনামি ঋণ এখনও লাগাম ছাড়া। বাংলাদেশ ব্যাংকের হিসেব বলছে 2022 সালে খেলাপি ঋণ ছিল 1,20,656 কোটি টাকা, আর 2023 সালে খেলাপি ঋণ বেড়ে হয়েছে 1,45,633 কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন আর্থিক খাতে এখন বড় ধরনের সংস্কার প্রয়োজন। প্রভাবশালীদের হস্তক্ষেপের ফলে যে কুঋণ মাধ্যমে টাকা লুণ্ঠন, মূলধন এবং ডিপোজিটার্স মানি লুণ্ঠন হয়ে যাচ্ছে, এবং হওয়ার পরে সরকারি ব্যাংকগুলো আবার বেইল আউট টাকা চায় সরকারের থেকে, এবং সরকার সেটা দিয়েছেও, এটা বন্ধ করতে হবে। এটাই আমি মনে করি বাজেটের এবার মূল লক্ষ্য হওয়া উচিত। ওইসব ইন্ডিভিজুয়ালদেরকে যদি আমরা আসলেও আপনার পিরিয়ড অ্যাকশন নেওয়া যায়, তাহলে হয়তো আমরা একটা সুশৃঙ্খলা আনতে পারবো। আদারওয়াইজ যদি আমি বছর পর বছর ধরে যদি এরকম চলতে থাকে, তাহলে কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টর আরও উইক হয়ে যাবে। এমন সংকটের মধ্যে ডলারের দাম বাড়ানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ধারাবাহিকভাবে ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। ফলে রিজার্ভ কমে হয়েছে 13 বিলিয়ন ডলার। বিশ্লেষকরা বলছেন ব্যাংক খাত ঠিক না করলে সার্বিক অর্থনীতিতে গতি ফেরানো কঠিন হবে। দুর্নীতির উৎস থেকে প্রাপ্ত টাকা যেটা বিদেশে পাচার হয়ে যায়, সেটা গিয়ে আমার ডলার রেট, আমার ডলার অ্যাভেলেবিলিটি, ডলার ডিমান্ড এবং ওভারঅল ব্যালেন্স অফ পেমেন্টকে হিট করছে। সুতরাং আমি যদি ওইটা ঠিক না করি, হয়তো বন্ধ করতে পারবো না, কিন্তু কমাতে যদি না পারি, আমার তো ব্যালেন্স অফ পেমেন্ট এবং ফরেন এক্সচেঞ্জ ঠিক হবে না। ব্যাংকিং ইন্ডাস্ট্রি যদি আপনি আসলে আস্থা ফেরাতে হয়, আমাকে ব্যাংকিং সেক্টরের বিহেভিয়ারটা পাল্টাতে হবে, যাতে করে মানুষের আস্থাটা ফিরে আসে। এই খাতকে শক্তিশালী করতে খুব দ্রুত ব্যাংকিং কমিশন গঠনেরও পরামর্শ বিশ্লেষকদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।